আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা আমাদের লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে, কথা বলতে। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি অ্যান্ড টিএসএমসির ফেসবুক লাইভে। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন, উনি বহির্রাজ্য থেকে আগত। নাম হলো সৌরভ সিংহ রায়। আজকে ওর সাথে আমরা কিছুটা সময় কাটাবো, কথা বলবো এবং ওর ব্যাপারে আমরা কিছু জানবো। আ ১ম এই তোমার পরিচয় সকলের কাছে দাও। নমস্কার। আমি আসাম থেকে এসেছি। আমার নাম সৌরভ সিংহ রায়। আমি ত্রিপুরা থেকে ত্রিপুরাতে এসে খুবই আনন্দিত। আর বদরপুর থেকে আসা আর ত্রিপুরাকে আমি মনে করি আমার ঘর, আমার বাড়ি মনে করি। প্রায়ই এসেছি। তাই অনেক, অনেক ধন্যবাদ পজিটিভ বার্তাকে এবং ত্রিপুরার প্রত্যেককে আমার বড়দের প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। আচ্ছা। ১ম এই যেটা জানতে চাইবো যে কেমন লাগছে এই পজিটিভ বার্তাতে এসে? অনেক, অনেক ভালো। মানে আমি যে সুযোগটা পেয়েছি তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি পজিটিভ বার্তাকে এবং উম এই সকল পুরো টিমকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাকেও অনেক ধন্যবাদ এই পজিটিভ বার্তাতে আসার জন্য। আমরা চাইবো তুমি প্রতিবার আমাদের এই পজিটিভ বার্তাতে আসো এবং তোমার কিছু গুরুত্বপূর্ণ কথা তুমি দর্শকদের বলো। এবার তোমার পরিচয়টা জানতে চাইবো। আমি একদম বদরপুর আমার আসামে বাড়ি। তো আমার বাবার নাম আ শ্রী স্বর্গীয় অশোকলাল সিংহ রায় এবং মা শিপ্রা সিংহ রায় এবং আমার একজন ভাইয়ের ছিল। তো ভাইয়ের নাম স্বর্গীয় শ্রী সৌমিত্র সিংহ রায়। তো আমি একদম ছোট থেকে আমার ড্রয়িং শিখতে খুবই ভালো লাগতো। আ স্কুলে যাওয়ার পরেও আমি শুধু অ্যা পড়াশোনা বেশির থেকে বেশি আমি ড্রয়িংটা বেশি করতাম। তো সবাই তো বলতো, "না, এই উম সৌরভ কিছু বড় হয়ে আর্টিস্টই হবে।" তো পড়াশোনা আমার বেশিটুকু এতটা মন ছিল না। মানে ভালো বাট লাগতো না। বেশি ভালো লাগতো না। আমার শুধু আঁকাঝুঁকি করতেই খুব ভালো লাগতো। তো এই সবসময় আমি আর্ট নিয়েই থাকতাম বিজি। তারপরেও আমি করেছি। হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলাম। তারপরে আমি এই বাইরে এই ইন্ডিয়ান আর্ট কলেজে গেলাম। আর্ট নিয়ে, ফাইন আর্টস নিয়ে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। বাহ! তারপরে ওখান থেকেই আসা। আচ্ছা। হুম, মানে তুমি একজন আর্টিস্ট। আমি একজন আর্টিস্ট। তো তো এটাই আমার পরিচয়। বাহ! এত কম বয়সে আ তুমি এত বড় একজন আর্টিস্ট হলে, তার জন্য আমরা পজিটিভ বার্তা সবসময় তোমার পাশে রয়েছি এবং তোমরা আছো বলেই কিন্তু আমাদের এই পজিটিভ বার্তা। ধন্যবাদ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পজিটিভ বার্তা যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। একদম। আ আচ্ছা, ১ম এই যেটা জানতে চাইবো যে এই কতদিন হলো এই আর্টের জগতে? আমি প্রায় ১০ বছর হয়ে গেছে। ১০-১২ বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে আসার। তো অনেক কষ্ট করেই আসা। ১ম এ অনেক কষ্ট হয়েছে। তো অনেক বিভিন্ন জায়গায় আমি অনেক মানে নিজেকে আর্টিস্ট বলে তখন আমি এতটা মানে কোনো সময় মনে করতাম যে আমার এই আর্টিস্ট হওয়াটা মনে হয় সবার ভালো লাগছে না। আর তাই তারপরেও আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার মাসি বেসিক্যালি বেশি আমার মাসি আমার খুব সাপোর্ট করেছে। আর তাই এই কিভাবে এসে পড়লাম এই জগতে তাই বলতে পারছি না। কিন্তু এটা আসার পেছনে আমার অনেক স্ট্রাগল আছে। ওই তারপরেও আসলাম অনেক কষ্ট করে। আর আমার ভাইয়েরও খুব ইচ্ছে ছিল যাতে আমি বড় হয়ে আর্টিস্ট হই। ও আর্টিস্ট ছিল। আচ্ছা। আ ও শান্তিনিকেতনে পড়তো। তো আমি দমদম ইন্ডিয়ান আর্ট কলেজে পড়তাম। তো আমাকে একদম ছোট থেকে অ্যা মানে আমার ভাই শিখিয়েছে। এরপরে আমার স্যার মানে ভাইয়ের কাছেই হাতেখড়ি। হাতেখড়ি আমার ভাইয়ের কাছ থেকে, সৌমিত্র সিংহ রায়ের কাছে। আচ্ছা। তারপরে আমি আস্তে, আস্তে যখন আমি ক্লাস ৭ বা ৮ এ উঠি, তখন আমি শ্রী প্রদীপ আচার্যি শিলচর উনার বাসা। তো এই আর্টিস্টের উনার গুরু থেকে আমার অনেক অনেক কিছু শেখা। তারপরে আমি কলেজে গেলাম। তারপরে তো উনার ওইখানে বিভিন্ন স্যাররা ছিল। তো ওই অনেক স্ট্রাগল করে এখান পর্যন্ত যাওয়া। আচ্ছা। আচ্ছা, এবারে জানতে চাইবো যে এই আর্টের জগতে আসার পর এখন অবধি কি অ্যাচিভ করতে পেরেছ? হ্যাঁ, অ্যাচিভ বলতে আমি উম আ উম মনে করি জীবনে আরো অ্যাচিভ করা বাকি আছে। তারপরেও যা অ্যাচিভ করেছি তা আমি বলছি। ফার্স্ট আমি অ্যাচিভ করেছি আমি ১ম এই আ আমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার সঙ্গে চলার সাথে, সাথে আমি একটা এই গোল্ডেন আর্ট কম্পিটিশন হয়েছিল।
তিনসুকিয়াতে আচ্ছা। 2018-তে। তো এই সময় আমি গিয়েছিলাম। প্রায় ১১৭ জন আর্টিস্ট ছিল, পার্টিসিপেন্ট করেছিল। আর ওই ১১৮ জনের মধ্যে আমিও একজন পার্টিসিপেন্ট ছিলাম। তা আমি ভাবি নাই আমি পেয়ে যাবো। তারপরে যখন রেজাল্টটা আউট হলো, তো ফার্স্ট র‍্যাংকে আমি ছিলাম। বাহ! তো এটা থেকে আমার পাওয়া। আ সেটা কিন্তু অনেক সময় হয় মানে বলাই যায় না। কিছু থেকে একটা কিছু হয়ে যায়। কিছু থেকে কিছু হয়েছে। আর তাতে কিন্তু মানে একটা বিশাল দায়িত্ব কিন্তু মাথাতে চলে আসে। তাই একদম ১০০ বার। এই গোল্ড মেডেলটা পাওয়ার পর নিশ্চয়ই মাথাতে অনেক দায়িত্ব বেড়ে গেছে। হ্যাঁ, তাই তারপর কি অ্যাচিভ করলে? এই গোলটা পাওয়ার পরে তারপরে আমি আস্তে আমি নিজের আ বাসায় আসি। তা আসার পরে আমি একটা ভাবলাম যে যেহেতু আমার বাবা নেই, তো আমাকে আমার ঘরেই আসতে হবে এবং ঘরে থেকে কিছু করতে হবে এবং তো ওইখানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি চাকরি পেয়েছিলাম। কিন্তু চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। এই কারণে ছাড়লাম যেহেতু আমার মা আসামে একা থাকে আমার বাড়িতে। তো মাকে দেখার আ জন্য কি? জন্য তো কেউ থাকতে হবে। তো আমি যাই করব আমি আমার বাসা থেকেই করব এটা আমি মনে ভেবেছিলাম আরকি। তো এখানে এসে আমি আস্তে আমার একটা ছোট স্কুল শুরু করি। তো শুরু করতে এখন অনেকটাই বড় হয়ে গেছে আচ্ছা, সবার আশীর্বাদে। আচ্ছা তাহলে এই স্কুল সম্বন্ধে একটু জানতে চাইবো। তো ১ম এ আমার দাদা চেয়েছিল আ যে তোর যদি কোনোদিন একটা স্কুল হয় সেটার নাম দিবি সৌরভ অঙ্কন কলাকেন্দ্র। তো ফার্স্ট আমি নামটা দিলাম। তারপরে ১ জন ২ জন করে এখন প্রায় ৩০০ র উপরে আমার স্টুডেন্ট আরে আছে। বাপরে! তো এই করে চলছে। আর ছাত্ররা তো ভীষণভাবে এই পড়াশোনা স্কুল করছে। কতদিন হলো? প্রায় ১২ বছর হয়ে গেছে। আচ্ছা, প্রতি বৎসর আমরা প্রতি বছর ইয়ারলি জানুয়ারি মাসে সৌরভ অঙ্কন কলাকেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান হয়। তো প্রত্যেক ছাত্রছাত্রীরা এখানে অনেক আনন্দ ফুর্তি করে এবং কি এক্টিভিটিস হয় সেটা জানতে চাচ্ছো? হ্যাঁ, এটা অবশ্যই। এখানে ১ম এ আমরা আ ফার্স্ট ক্যামেল কালার দিয়ে আমরা বাচ্চাদের ছোট যারা থাকেন পিপি 1, পিপি 2 ওদেরকে আমরা শিক্ষা দান করি। ড্রইং কিভাবে শিখতে হয়। তো 2nd আমার ওয়েল পেস্টেল থাকে। ওইটা দিয়ে তাদেরকে আমরা শিখাই। তারপরে যাতে ওরা খুব ভালো করে শিখতে পারে। তারপরে থার্ডলি আমরা আ আস্তে আমরা ওয়াটার কালার এ যাই। তো ফার্স্ট ইয়ার থেকে আমরা সবাইকে ওয়াটার কালারটা শিখতে শুরু করি। আচ্ছা। এরপরে আমরা যখন 5th ইয়ারে উঠে যাই, তখন আমরা ওয়েল পেস্টেল, অ্যাক্রিলিক পেইন্টিং, অ্যাক্রিলিক পেইন্টিং এগুলো প্রত্যেককে শেখানো হয়। এবং বেসিক্যালি যেটা খুব ভালোভাবে জোর দেওয়া হয় স্টুডেন্টদেরকে, সেটা হলো 9, 10, 11, 12 আমাদের এখানে একটা ফাইন আর্ট সাবজেক্ট থাকে। আচ্ছা। যেটার মধ্যে থিওরিও আলাদা এবং ড্রইংটাও আলাদা থাকে। তো ওটার মধ্যে অ্যা বেসিক্যালি ফার্স্ট আমার মানে আমার স্টুডেন্ট দিয়ে আমি অ্যাচিভ করেছি। তো ফার্স্ট অল আসামে 2nd র‍্যাংক আমার স্টুডেন্ট শুভ্রজিৎ দাস। এইচএসএলসি তে ও 2nd হয়েছে। 92 পেয়েছিল। বাহ! তো ওটা আমার স্কুলের জন্য খুব একদম। হ্যাঁ, ভালো বিষয়। তো এই করে আমার স্কুল চলছে এবং আরো এগিয়ে নেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। আর তার সাথে আমি একটা এই রিসেন্ট ২০২৪ এ আমাদের এখানে একটা ইন্টারভিউ হয়েছিল ফাইন্যান্সের টিচার বলে। তো ওইখানে দিয়েছিলাম। তো সেই স্কুলে আমি পেয়ে যাই আমাকে সিলেক্ট করা হয়েছে। সেই স্কুলটার নাম হলো হ্যাপি ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল। বাহ! আর সেখানের ম্যাম প্রিন্সিপাল যে ম্যাম ওনার নাম মোহিনী শুক্লবৈদ্য। ভাইস প্রিন্সিপাল আমি ওনাকে বড় ভাই যেহেতু আমার বড় ভাই নেই তার জন্য ওনাকে আমি বড় ভাই হিসেবেই মানি। শুভ্রজিৎ আ শুভ্রজিৎ দাস স্যার। তো আমি ওনাকে খুব বড় ভাই হিসেবেই মানি। আর ওনারা আমারে খুব ভালোভাবে গাইড করে। বেসিক্যালি মোহিনী শুক্লবৈদ্য ম্যাম আমাকে খুব সাহায্য করে আমাকে এগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা তাহলে এই স্কুলের পাশাপাশি এই আর্ট স্কুলটা কি করে সামলাচ্ছ? হ্যাঁ, তার পিছনে একটা কথা আছে। তো ওই স্কুলের সঙ্গে আমি আ আমার বেসিক্যালি আমার একদম যারা বড় সিনিয়র স্টুডেন্টরা আছে, ওরা ছোটদের পিপি 1, পিপি 2 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মানে ওরা ক্লাস করে। ওরা ক্লাসটা নেয়। আর তো বেসিক্যালি ওদের নাম না বললে না হয়। তো বেসিক্যালি ১ম যে আমাকে সাহায্য করে এবং প্রতি মুহূর্তে আমার সঙ্গে থাকে, তো ওর নাম হলো সৌরভ চক্রবর্তী। তো 2nd সুস্মিতা দাস, দিয়া দাস,
শুভ্রজিৎ দাস, ওনারা আম আমাকে অনেক সাহায্য করে এবং আমার স্কুলের আরো ছাত্রছাত্রীরা আছে। শিবাঙ্গী দে, ও খুব ভালো অ্যাচিভমেন্ট করেছে। ও গোল্ড নিয়ে এসছে। তারপরে দিয়া দাস, ও গোল্ডেন নিয়ে এসছে। আ তো এই করে এরকম করে অনেক স্টুডেন্টরাই অনেক কিছু অ্যাচিভ করেছে আসাম থেকে বেসিক্যালি। তো বাইরেও অনেক জায়গায় গেছে। যেমন ত্রিপুরাতে এসছে। আ যে ম্যাম আমাকে অনেক সাহায্য করেছে। যে বললে মনে হয় আমার ২য় মা বললেই চলে। তো উনার নাম হলো শিবানী গোস্বামী। তো উনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার এই পথ চলার ক্ষেত্রে উনার অবদান অপরিহার্য। তো তে উনি উনার প্রোগ্রামে আমি অনেক যাই এবং বেসিক্যালি ত্রিপুরাতে অনেক জায়গায় অনুষ্ঠান হয়েছে সেখানেও গেছি এবং কলকাতায় গেছি, নগাঁওতে গেছি, তিনসুকিয়াতে গেছি। আ যেমন বিভিন্ন জায়গায় এরকম আমরা অনেকখানি যাই। আমার স্টুডেন্টসরা পার্টিসিপেট করে। তো ওইখান থেকে যদি অ্যাচিভ করে, অ্যাচিভ বেসিক্যালি করে তারপরেও বলছি না আ সবাই করে। তো বেসিক্যালি ১০ জনের মধ্যে ৫ জন অ্যাচিভ করে। তো ওদেরকে নিয়ে ওরা যারা পায় না ওদেরকে নিয়েও আমি আগে বাড়তে চেষ্টা অংশগ্রহণ করি। করাটা হয়েছে মেইন। মেইন সেটা আমি মনে অ্যাচিভ করি হলো কি হলো না সেটা পরের ব্যাপার। তাই। একটা জায়গায় গিয়ে আমি অংশগ্রহণ করলাম, সেটা হলো আমার রাজ্যের বাইরে গিয়ে একটা জায়গাতে অংশগ্রহণ করলাম। সেটা কিন্তু একজন আর্টিস্টের জন্য কিন্তু বিশাল পাওয়া। বিশাল পাওয়া। তো সেটা আমি একদম খুব মনে করি যে এটাই বেশি। হুম। এর থেকে কিছুটা উম হতে পারে না আর কিছু। অংশগ্রহণ করাটা মাস্ট বি ভেরি ইম্পোর্টেন্ট আমি মনে করি। তো ওই আরকি উম আচ্ছা। সেটা নিয়েই তো চলছে। তোমার এই আর্টের জগতে ১ম অনুপ্রেরণা কে? ভাই? ভাই আর আমার মা এবং আমার মাসি। আচ্ছা। তো এই দর্শকদের মাধ্যমে তাদের কি বলতে চাইবে? তো ওনাদের বলব উম আমি যতটুকু হয়েছি একমাত্র এই ৩ জন মানুষের কারণে আজকে আমি এতটুক জায়গায় এসছি। উনাদের বিশেষ, বিশেষ নমস্কার জানাচ্ছি। আমার প্রাণ নমস্কার জানাচ্ছি। হুম। আচ্ছা। আ এবারে জানতে চাইবো যে তোমার এই আর্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি অ্যা বেসিক্যালি আমাদের এখানে আসামে বিএড না হলে আমাদের গভর্নমেন্টে এপ্লাই করা যায় না। আচ্ছা, তো এই বেসিক্যালি আমি বিএডটা অ্যা করব ভাবছি। তো সেটা করে আমি গভর্নমেন্টের আ স্কুলের আন্ডারে আমি কাজ করতে চাই। ফাইনান্স টিচার হিসাবে। আচ্ছা। গভর্নমেন্টই করতে চাই। তাহলে কিন্তু অনেকটা চাপ পড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। স্কুল সামলে, তারপর আর্টের স্কুল সামলে, তা তারপর আবার পড়াশোনা, তারপর আবার বিএড দেওয়া। তাই, এটা কিন্তু অনেকটা চাপের। তাই। আর আমি চাচ্ছি আমার এই পজিটিভ বার্তা থেকেও আমার বেসিক্যালি আমাদের এখানে আমার বাবাও টিচার ছিলেন। আ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো বাবা ২ বছর ২ চাকরি থাকা অবস্থাতেই আ মারা গিয়েছিল। তো সেই চাকরিটার জন্য আমরা অনেক আ খাটাখাটনি করেছি। অনেক যা করতে লাগে সব করেছি। তারপরেও আমি আ বলতে চাই যদি এটা হয়ে যায় কারণ বেসিক্যালি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। ওইটার মাধ্যমেও যদি আমি আমার বাবার চাকরিটা পাই এবং এটার থ্রুতে যদি এই নিউজটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যায়, সেটাও আমার কাছে খুব ভালো লাগবে। হুম, অবশ্যই যাবে এবং তোমাকে যেটা বলি যে এই যে এখনকার যুগে হুম, সোশ্যাল মিডিয়ার যুগ বলো বা একটা কম্পিটিশনের যুগ এখন। এখন সকলের ঘরে, ঘরে কিন্তু আমাদের মা-বাবারা বা গার্ডিয়ানরা আমরা কিন্তু সকলেই চাই যে আমাদের বাচ্চারা বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক বা একটা বিশাল বড় মাপের কিছু হোক। সেই জায়গাতে একজন আর্টিস্টও যে কিছু করতে পারে বা যারা নাচ করছে, গান করছে বা নাটক করছে এগুলো করেও যে জীবনে দাঁড়ানো যায়, সেটা নিয়ে কি বলবে তুমি? আমি এটা পিছনে একটা কথা বলার ছিল। যখন আমি গ্র্যাজুয়েশন করি, তখন আমার একটা ফ্রেন্ড আমার সঙ্গেই আ মানে পড়তো। তো ওর বাবার ওর বলেছে ওর বাবার খুব ইচ্ছে ছিল ওকে ডক্টর করবে। ওর মা ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার করবে। কিন্তু ও আমাকে বলল, সৌরভ আমার না এই আর্ট করতেই খুব ভালো লাগে। তা আমি আর্টটাই করব।" তো তো এই করতে ওর বাবা বলছে এত প্রেশার দিচ্ছে ওকে। তারপরে ও বলল, "না, আমি আর্টটাই করব সেটাই আমার মাস্ট।" অনেকের ধারণা যে ধারণা আর্ট করে, নাচ গান করে বা এই হুম, শিল্প জগতে গিয়ে কোনো ধরনের কোনো উপার্জন হয় না। সেটা কিন্তু সকলের মুখে, মুখে শোনা যায় হ্যাঁ। এবং সেটা কিন্তু আমাদের বিশালভাবে কিন্তু আঘাত করে। হুম। তো সেটা নিয়ে আমি বলব যদি
আম মানে যদি এরকম কথাটা অনেকেই বলে, আমিও শুনে থাকি যে আর্ট করে আমাদের কিছু করা যাবে না বা কিছু অর্থ উপার্জন বেশি করা যাবে না। ডক্টর, ইঞ্জিনিয়ার হলেই পারবে। একদম এটা ভুল হ্যাঁ, কথা। এটা কিন্তু সব শিল্পীরাই। শিল্পীরাই বলে। কিন্তু আমি বলব এটা একদমই রং কথা। আর্ট করেও, নাচ করেও, গান করেও অনেক উপরে উঠা যায়। কিন্তু আমাদের এখানে অ এখন বা বাইরেও অনেক বিভিন্ন রকমের স্কোপ আছে, হুম, যেটার থ্রুতে আমরা কাজ করলে আমি এজ এ আর্টিস্ট বাকিগুলো জানতে পারছি না। আমি এই লাইনেই বলব, যদি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে যদি আমরা বিএড করি, তারপরে আমরা গভর্নমেন্টের সার্ভিস ইজিলি পেয়ে যাব। ইজিলি। যেটা একদম বেশি কাজ করতে হবে না। তো আমি মনে করি সেটাই হবে। তো এটা আমি মানে গার্ডিয়ানদের বলব যে মানে ছেলেমেয়েরা যেটা ভালো পায়, যেটা যেটা ভালো নিয়ে পারে। যেটা ভালো পারে, সেটা নিয়ে এগিয়ে গেলে খুব ভালো হবে। একদম। আর তাহলে তার একটা উৎসাহ থাকে উৎসাহ থাকবে। যে আমি সেটা করতে ভালোবাসি, আমি এটাই করব। এটাই করব। তো বেসিক্যালি আমার মনে হয় এটা করলেই ভালো হয়। এই যে এখনকার দিনে বাচ্চাদের উপর, এই ছোট, ছোট বাচ্চাদের উপর কিন্তু অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়। অনেক চাপিয়ে আর দেওয়া হয়, এখনের যুগটাই একটা কম্পিটিশনের যুগ। তাই। আর এখন তো এরকমও দেখা যাচ্ছে প্রত্যেক কিছু না কিছু পার্টিসিপেন্ট করলেই মা-বাবারা বলে দেয়, "তোমাকে কিন্তু ফার্স্ট আসতেই হবে।" একদম। তো একটা সেটা প্রেশার থাকে। প্রেশার থাকে বাচ্চাদের উপরে। আমার একটা স্টুডেন্ট আমাকে বলছে, "স্যার, আ আগামীকাল আমার একটা আর্ট কম্পিটিশন আছে। তুমি আমাকে একটা আর্ট দেখিয়ে দাও।" তো আমি যখন এটা বললাম, আমি যে, "কেন? তুই এত প্রেশার নিচ্ছিস কেন?" তো বলল, "না স্যার, আমার মা বলেছে।" তো সেটা একদমই ঠিক না। ও যেটা ভালো পায় সেটা করলেই ভালো হয় আমি মনে করি। আর ও এখন খুব যে ছেলেটার কথাই বলছি, ও এখন গ্র্যাজুয়েশন করছে আসাম ইউনিভার্সিটিতে। আচ্ছা, ফাইন আর্টস নিয়েই পড়ছে। আচ্ছা। হুম। তো কোথা থেকে কোথায় চলে যায় মানুষ কেউ বলতে পারে আচ্ছা, তুমি ভবিষ্যৎ প্রজন্মকে কি বলতে চাও? হুম, ভবিষ্যৎ প্রজন্মকে আমি এটাই বলব যে, যার যেটা ভালো লাগে আমার মনে হয় সেটা নিয়েই আ এগিয়ে যাওয়াটা ভালো। আর কেউ যদি ডক্টর হতে চায়, নিশ্চয়ই ডক্টর হওয়াটা আমাদের ভালো এবং দরকার। কিন্তু যে হবে আগে তার মানে মতামত সেই জানাটা কিন্তু ওপিনিয়নটা খুব নেওয়াটা দরকার। খুবই দরকার। হ্যাঁ, তো যদি ও ভালো পায়, সে এই বিষয়ে যাক, কোনো অসুবিধা নেই। যদি আর্টিস্ট হতে চায়, আর্টিস্ট হবে। যদি গান নিয়ে আ এগিয়ে যেতে চায়, আমাদের এখানে অনেক কিছু আছে। শান্তিনিকেতন আছে। আ তো এখান থেকেও অনেক কিছু কোর্স করে আ ভালো, ভালো স্কোপ পাবে। নিশ্চয়ই পাবে। একদম। আচ্ছা, এবারে আমি জানতে চাইবো যে আমরা তো তোমার ব্যাপারে কিছুটা হলেও জানি হুম। যে তুমি লাইভ আর্ট করো। তো সেটার বিষয়ে একটু কি বলবে? উম বেসিক্যালি লাইভ আর্টটা আমি ১ম শিখেছি আমার দাদার থেকে। আচ্ছা। তো আমাকে দাদা শিখিয়েছিল। তো দাদা বলেছিল যে, এইভাবে, এইভাবে করলে এই লাইভ আর্টটা করা যায়। তো আমি ভাবলাম ঠিক আছে। তারপর আমি একদিন শুয়ে, শুয়ে ভাবলাম, তো স্টেজ প্রোগ্রামে প্রত্যেক সময় আমরা দেখি অ্যা নাচের প্রোগ্রাম হয়, গানের প্রোগ্রামও হয়। কিন্তু আমাদের আর্টটা পিছিয়ে থাকে। সেটা আমরা একদম নিচে করি। একদম। তো সেটা যদি আমি স্টেজে নিয়ে আসতে পারি, তে সেটা আমার মনে হয় সবার জন্য দেখতেও ভালো লাগবে। সেটা কিভাবে করা যায়? তখন আমি মনে, মনে ভেবে মনে হয় আমি আমার কথাই বলছি। আমাদের এখানে বদরপুরে ফার্স্ট আমি একবার শো করেছিলাম। লাইভ আর্ট করেছিলাম একদম ৫ মিনিটে। আর রবীন্দ্রনাথ ড্রইং করেছিলাম। সেটা রবীন্দ্রনাথের ড্রইং গান চলছিল। সেটা আমি ৫ মিনিটে হাত দিয়ে ড্রইংটা করেছিলাম। আচ্ছা। তো এর থেকে শুরু হলো আমার লাইভ আর্ট। এরপরে আমার স্টুডেন্টসরা অ্যা শেখাতে শুরু করলাম। এখন আমি আমার স্টুডেন্ট দিয়েই করাই। অ্যাকচুয়ালি আমার একটু জানার আগ্রহ যে এই লাইভ আর্টটা কি করে হয়ে থাকে? বেসিক্যালি আমরা আমাদের স্ট্যান্ড থাকে আচ্ছা, যেখানে আমরা ক্যানভাস ড্রইং করি। আচ্ছা, আচ্ছা। তো ওই স্ট্যান্ডের মধ্যে আমরা ক্যানভাস বোর্ডটা লাগিয়ে দেই। তারপরে আমরা পেপার লাগিয়ে দিই। তারপর রং দিয়ে কেউ তুলি দিয়ে করতে পারে। কেউ আবার হাত দিয়েও করতে পারে। হাত দিয়ে যেটা বলে যে থাম্ব পেইন্টিং বলে। আচ্ছা। তুলি দিয়েও করা যায়। তো আমাদের একটা মিনিট থাকে, মানে সময় হুম, থাকে। ওই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। ওই করে লাইভ আর্টটা কমপ্লিট করা হয়। বাহ! অনেক প্রতিকৃতি করা হয়, সিনারি করা যায়, অনেক কিছু করা যায়। তো আমার অনেক কিছু লাইভ পেইন্টিং করা আছে। করেছি আমি।
আমার পেজে আছে, আমার ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে। সবকিছুতেই আছে। আচ্ছা। হুম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তুমি আর্টের কিছু ধরন এনেছো। তো এগুলো যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো। অবশ্যই, অবশ্যই। এটা আমার ওয়াটার কালার পেইন্টিং। এটা আমার পেন্সিল স্কেচ, পেন্সিল দিয়ে করা। এটা আমার ওয়াটার কালার পেইন্টিং। এগুলো সব হাতে করা না? সব আমার নিজের হাতে করা। বাহ! এটা আমার স্টেশনে গিয়ে ড্রয়িংটা করা। একটা লোক শুয়েছিল। আমার মা যখন ফার্স্ট কোলে নিয়েছিল সেটা আমি আ 12 এ যখন পড়ি সেই ড্রয়িংটা। এটা আমার ভাইকে করা পেন্সিল স্কেচ। এটা আমার কলেজে যেটা শিখেছিলাম সে ক সেই গ্র্যাজুয়েশন থাকতে। বাহ! কি দারুণ হাতের কাজ। আচ্ছা, তোমার এই আর্ট জগতে আসার পর আ তোমার লাইফে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটা সারা জীবন তোমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে? হ্যাঁ, 100%। আ শুনতে চাইবো একটু। একবার আমি আসামের বাইরে গিয়েছিলাম। তো তো সাডেনলি আ আমি এমন কোনো কিছু করে যাইনি, প্রিপারেশন নিয়ে যাইনি। এমনি ঘুরতে গিয়েছিলাম তো কলকাতাতে। তো সেখানে হঠাৎ আমার মা আর বাবা আ বলেছিল যে, "তোর না বলছে একটা এই সামনেতে একটা আ এই কি গোল্ড একটা কম্পিটিশন আছে। গোল্ড মেডেল কম্পিটিশন আছে। তুই যাবি পার্টিসিপেট" আমি বললাম, "বাবা আমি তো কিছুই আনিনি।" তো বাবা বলল, "আ তুই পারবি। আমি তোকে এখনই সবকিছু কিনে দেব। পেন্সিল, রাবার, সবকিছু।" আমি বলছি, "না বাবা মানে এখন এটা কি কিভাবে হুট করব?" করেই প্ল্যান? হুট করে প্ল্যান। আচ্ছা। আর ওইখানে যাওয়ার পরেই আমরা সাডেনলি জানতে পারলাম। তো আমি সবকিছু একদম মাথাতে কিছুই নেই। সব চলে গেছি। আমার ভাই, মাসি, আমার মাসির ছেলে সবাই মিলে আমরা সবাই গেছি। আমি ভাবলাম যে না এমনিতেই দিয়ে দেব কোনো অসুবিধা নেই আরকি। তারপরে তো বসলাম, আ পার্টিসিপেট করলাম। করার পরে আমাকে বলেছিল যে অ্যা উম আসামের একটা ড্রয়িং করার জন্য আরকি। তো তো আমি সাডেনলি ভাবলাম আচ্ছা মানে ঘাবড়ে গিয়েছিলাম বেসিক্যালি। তারপরে আমি আমার ভাইয়ের নাম স্মরণ করে এবং গুরুর নাম স্মরণ করে মানে স্টার্ট করলাম। কম্পিটিশন এর দিনই মানে ওরা থিম ওরা থিম দিয়েছে। আগে থেকে আমার জানা ছিল না। একদম সাডেনলি মানে এটা দিয়েছে আরকি। তো এই দেওয়ার পরে আমরা বাবাকে বললাম, "বাবা দিয়েছি।" আমি তাহলে তো আমার মতো কিছু প্রিপেয়ার করে যাওয়ার মতো তো কোনো উপায়ই ছিল। উপায় ছিল না। আর কোনো মানে এরকম কোনো প্ল্যান করেই যাইনি। এসব বাবা কিনে দিয়েছিল। আমাকে পেন্সিল, রাবার, আ কালার সব বাবা কিনে দিয়েছিল। তারপরে আমি সাডেনলি গেলাম। তো এখানে থিম দিল বিহু আঁকার জন্য, আচ্ছা। আসামের বিহু। তো সেটা আমি আম প্রায় জানা ছিল, প্রায় করাও ছিল। আমি আমার ফাইন আর্টস নিয়ে যখন পড়েছিলাম, তখন আমি করা ছিল। তো ওইটা আমি আমার মন থেকে করেছি আরকি। তারপরে বলল যে ৪ টার সময় রেজাল্ট আউট করা হবে, অনলাইনে দেওয়া হবে। ভাবলাম ঠিক আছে। তারপর ওইখান থেকে সবাই মিলে আমরা ঘুরতে চলে গেলাম। আমি তো ভাবলাম যে আমি তো পাবো না। বাবাকেও বললাম, "বাবা পাবো না চলো আমরা ঘুরতেই চলে যাই।" তারপরে ঠিক আ ৪ টা নাগাদ আমার কাছে খবর আসলো, আমি ওখানে 2nd হয়েছি। বাহ! তো ওইটা আমার কাছে লাইফে খুব বেশি মনে থাকবে। মানে আমার এই মানে অ্যাচিভ হুট করাটা। করে প্ল্যান কোনো কিছু প্রিপারেশন নেই। কোনো প্রিপারেশন নেই আমি সেখানেই চলে গিয়েছিলাম। তো এই আরকি। তো যেহেতু আরেকটা কথা বলতে চাই, আ মানে যেহেতু আমার বাবা ছিল না, বাবা চাকরি করত। তো বাবা যখন যে আ টাকা-পয়সা উপার্জন করত সেটা দিয়ে আমাদের খুব বেশি চলত না। আর
বাবা মারা যাওয়ার পরে আমরা খুব বেশি কষ্ট করেছি। বেসিক্যালি আমি, আমার মা খুব বেশি কষ্ট করেছি। বাইরে পড়া, তারপরে ঘর চালানো খুব কষ্ট হয়েছিল। তারপরে আমরা জানতাম না তখন মানে বাবার পেনশন-টেনশন আছে কিনা, কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপরে যাই হোক আ আমি ওইখানে থেকে ২ টা টিউশন শুরু করলাম। তো আমার মা পড়ানো শুরু করলো বদরপুরে। আমি তখন ছিলাম কলকাতাতে। তো এই করে আমরা এই আম করতে থাকলাম। এরপরে সাডেনলি জানা গেল যে বাবার পেনশন হয়েছে। তো এসে মানে সবকিছু ঠিকঠাক হয়েছে। তো তারপরে আমি একটা প্রজেক্ট করেছিলাম ড্রইং এর, ফ্যাশন ডিজাইনিং ওইখানে করতাম। তো সেখান থেকে আমি আ ওই সময়কার 15,000 আমি সেলারি পেতাম ওই ফ্যাশন ডিজাইনিং থেকে। সেই সময় 15,000 আমার কাছে অনেকটা বেশি ছিল। তো সেটা দিয়ে আমার পড়াশোনা চলে যেত। আর মার পেনশন দিয়ে আমার পড়া কমপ্লিট করলাম। তারপরে আস্তে আমার মা আ মে মানে গভর্নমেন্ট চাকরি পেয়ে গেল একটা। জানতে পারলাম। তারপরে আমিও তো ওইখান থেকে মা যখন একা, তো মাকে দেখতে হবে। তো ওইখান থেকে আমিও কমপ্লিট করার পর চাকরি পেয়েছি। প্রায় ৳৯০,০০০ সেলারির বেতন। আমি চাকরিটা ছেড়েছি একমাত্র মার জন্য। আমার কাছে মার থেকে বেশি আর কিছু নেই। একদম। মার তো থেকে তাই বেশি কেউই কিছু না। কেউ কিছু না। তো এই সাডেনলি আমি যাই করব আমি আমার রাজ্যে করব এবং মার সাথে থেকে সাথে থেকেই করব। বাহ! হুম, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, পরিচয় হয়ে এবং তোমাকে বলি যে আমাদের এই পজিটিভ বার্তার মূল লক্ষ্য হলো সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো। আচ্ছা, আচ্ছা। আমাদের যে স্যার রয়েছেন ডক্টর মৌলভীর স্যার, স্যারের মূল উদ্দেশ্যই হলো ৩ থেকে ১৩ বছরের বাচ্চারা যেন মোবাইলটা খুলে ভালো কিছু দেখতে পায়। তাই? এই যে আমি এখন বসে তোমার সাথে একটা গল্প করলাম, আড্ডা দিলাম, তোমার ব্যাপারে জানলাম। তো সেটাও কিন্তু একজন বাচ্চা বলুন বা একটা বড় একজন বলুন, আ সে কিন্তু দেখছে। হুম, দেখে কিন্তু কিছু হলেও জানতে পারছে তোমার ব্যাপারে। তাই। বা এখন চারিদিকটা এতটা নেগেটিভিটি ভরে গেছে, আমরা চাই এই পজিটিভ বার্তার মাধ্যমে যেন সমাজে কিছু ইতিবাচক ভাবনা আমরা ছড়িয়ে দিতে পারি। আ এবং সেটার জন্যই কিন্তু আমাদের এই ডক্টর মৌলভীর স্যারের সহযোগিতায় এই পজিটিভ বার্তা কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি পেয়েছে। বাহ! বেশ। তো সেটা নিয়ে কি হুম, বলবে তুমি? আমি এটা জানতাম না। আমি এখনই জানলাম। আমি বলব পজিটিভ বার্তা সবসময় থাকুক আমাদের পাশে এবং পজিটিভ বার্তা অনেক এগিয়ে যাক সেটাই আমি মনে ভাববো তো এবং এই আমারও খুবই ভালো লাগছে। আর সেটা কিন্তু সম্ভব তোমাদের মতো আ যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু আমাদের পাশে যদি এভাবে থাকে তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে যেতে পারব। ১০০ বার আমি আজকে যেমন পজিটিভ বার্তাতে এলে, হুম, তুমিও কিন্তু একজন পজিটিভ বার্তার সদস্য হয়ে গেলে। তো আমরা চাপবো এভাবেই আমাদের পাশে থাকো আ এবং পজিটিভ বার্তাও কিন্তু সবসময় তোমাদের পাশে রয়েছে এবং আমাদের যে সবচেয়ে বড় হাতিয়ার হলো দর্শক। তাই। উনারা না থাকলে কিন্তু আমাদের এই পথ চলা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না। আর তাদের ভালোবাসাতেই কিন্তু আমরা এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি বাপরে! পেয়েছি। এটা অনেক বড় ব্যাপার। একদম। পজিটিভ বার্তা অনেক এগিয়ে যাক সেটাই ভাববো। আর আমি পজিটিভ এর বার্তার সঙ্গে সবসময় থাকবো। মানে আমার খুব ভালো লেগেছে এখানে এসে। বেসিক্যালি ত্রিপুরাতে এসে আমার খুব ভালো লেগেছে। আর এমন একটা সুন্দর পজিটিভ বার্তা সেটা আমার মন ছুঁয়ে গেছে। সত্যিই বলছি। ধন্যবাদ তোমাকে। আবারও অসংখ্য ধন্যবাদ যে তুমি ত্রিপুরার বাইরে থেকে আমাদের এই ত্রিপুরাতে এসে তুমি টক শোতে বসেছ। সেটার জন্য আমরাও অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই কিন্তু আমাদের এই পথ চলা। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার। নমস্কার।